সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমুদ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। এদিকে ফেব্রুয়ারিতে সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন দেবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার প্রতিবেদনের আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে রাজনীতির নানা সমীকরণ দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আমরা আলোচনায় আসতে চাই। শুরুতেই রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা যুগপৎ আন্দোলনে ছিলেন বিএনপির সঙ্গে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ফেব্রুয়ারি মাসে কয়েকটি সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। আপনারা কি বিএনপির এই সময়ে আসলে যুগপৎ আন্দোলনে, যেহেতু আপনারা সঙ্গী ছিলেন, ফেব্রুয়ারিতে বিএনপির মাঠে নামার বিষয়টিকে কিভাবে দেখছেন? মোহাম্মদ রাশেদ খান। ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সরকারকে সঠিক পথে রাখার জন্য আন্দোলনে নামা লাগতে পারে। তার মানে এটি এক ধরনের সমালোচনা, অর্থাৎ সরকারকে যদি সঠিক পথে আমরা সবাই রাখতে চাই, তাহলে সরকারের যে ভুল ভ্রান্তি সেগুলো নিয়ে আমরা কথা বলতেই পারি। আমি এটাকে আসলে খুব বেশি নেতিবাচকভাবে দেখছি না, কারণ আন্দোলন যৌক্তিক যে কোনো বিষয়ে যে কেউ করতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি যে যৌক্তিক যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো কিন্তু সরকার মেনে নিয়েছে। এবং পলিটিক্যাল পার্টিগুলোর আসলে কাজটা কি? পলিটিক্যাল পার্টিগুলো তো সবসময় সরকারের উপর চাপ সৃষ্টি করা এবং চাপ সৃষ্টির মাধ্যমে তাদের যে নিজস্ব দাবি দেওয়া সেগুলো আদায় করা। এটা তো আসলে শুধুমাত্র এই ইউনূস গভর্নমেন্টের আমলেই না, এমনকি যে ফ্যাসিবাদ হাসিনা তার আমলেও তো আমরা বিভিন্ন পলিটিক্যাল মুভমেন্ট করে আমরা চাপ সৃষ্টি করে আমাদের দাবিগুলো আদায়ের চেষ্টা করেছি। সেটা সামাজিক আন্দোলন বলেন, রাজনৈতিক আন্দোলন বলেন, এগুলো তো আমরা চেষ্টা করেছি। তো আমি মনে হয় না যে আসলে ফেব্রুয়ারিতে যে আন্দোলনের কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এর মাধ্যমে এমন না যে তারা আসলে সরকার পতন ঘটাবে বা সরকারের বিরুদ্ধে এমন কোনো আন্দোলন করবে যাতে করে আসলে এই সরকারের কার্যক্রম পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয়। আমার কাছে মনে হয় যে বিএনপি যেহেতু দীর্ঘদিন ধরে রোডম্যাপের কথা বলছে, এবং এই দাবি শুধুমাত্র বিএনপি করছে না, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু রোডম্যাপের কথা বলছে। কারণ কি? কারণ আনলিমিটেড কোনো কিছু চলতে পারে না। নিশ্চয়ই আপনি নিজেও বোঝেন যে আনলিমিটেড কোনো কিছু আসলে ভালো না। কোথায় গিয়ে থামতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন এই সীমারেখাটা যদি আপনি চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি হঠকারী বা আপনি কিছু আসলে বোঝেন না। আরেকটি বিষয়, সেটি হলো পরিকল্পনাবিহীন তো রাষ্ট্র চলে না। এই রাষ্ট্রকে তো পরিকল্পনার উপর চলতে হবে। এমনকি আওয়ামী ফ্যাসিস্ট তারাও কিন্তু পঞ্চবার্ষিকী বলেন, আপনার 3 বছরের বলেন, 2 বছরের প্ল্যান বা 1 বছরের প্ল্যান তাদের ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই সরকারের কোনো প্ল্যান আমরা জানি না। তো একটি সরকার যদি আনপ্ল্যান্ড ওয়েতে চলে, আসলে সেই সরকার যদি অন্ধকারের মধ্যে রাষ্ট্র রেখে মানুষকে রাষ্ট্র সংস্কার করতে চায়, তাহলে যত ভালো কাজই সরকার করুক না কেন নানান ধরনের ধোঁয়াশা তৈরি হয়। সুতরাং সেই জায়গা থেকে এই ধোঁয়াশাগুলো বন্ধ করার জন্যই হয়তো বিএনপি এই ঘোষণা দিতে পারে। বাট আমাদের পক্ষ থেকেও কিন্তু আমরা বিভিন্ন সময় বলেছি যে আপনারা এই কাজগুলো না করলে আমরাও কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব। এখন বিএনপি যেহেতু বড় দল, সেই জায়গা থেকে বিএনপির এই কথাটাকে মিডিয়া বলেন, জনগণ বলেন, অনেক বেশি আসলে ক্যাপচার করেছে। কিন্তু আমাদের মতন আরও অনেক দল, মাঝারি টাইপের দল, ছোট দল, কিন্তু এই কথাগুলো বলছে যে এই যে হঠাৎ করে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিল, শতাধিক পণ্যের উপরে কিন্তু ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিল। তো এর প্রতিবাদে তো আমি দেখেছি যে জাতীয় নাগরিক কমিটি, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের সাথে রিলেটেড, তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাও মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছে, আরও অনেকে প্রতিবাদ জানিয়েছে। তো এরকম আন্দোলন তো আসলে সরকারের বিরুদ্ধে, আপনি যদি মনে করেন হ্যাঁ বিরুদ্ধে, তাহলে কিন্তু হবে। কিন্তু এই বিরুদ্ধে মানে এটি নয় যে ডক্টর ইউনূসের পতন ঘটানো। আমরা যেভাবে বলেছি যে শেখ হাসিনার পতন ঘটতে হবে, শেখ হাসিনার পরিবর্তন হতে হবে, তো ইউনূসের পতন ঘটতে হবে, ইউনূসের পরিবর্তন হতে হবে, এই কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছে না, আমরাও বলছি না। এটা জাস্ট একটা চাপ সৃষ্টি করা এবং একটি সমালোচনা, যাতে করে সরকার সঠিক লাইনে থাকে। দেখেন রেজওয়ানা আপা কি বলেছে যে বিএনপির বক্তব্যকে আমরা
সতর্ক বার্তা হিসেবে নিচ্ছে। তার মানে কি ওটাকে কাউন্ট করছে। কারণ বিএনপি যদি এই চাপটা না দেয়, এই কথাগুলো না বলে, এই দাবি তারা না করে, তাহলে সরকার তো আসলে ওই যে সমালোচনা শুনে নিজেদেরকে শুধরাবে সেই জায়গাটা থাকলো না। সুতরাং সকল ধরনের সমালোচনা সরকারের ক্ষতি করবে আমি মনে করি না, বরং সমালোচনা সরকারকে সঠিক পথে থাকার একটি গাইডলাইন দিবে। আন্দোলন শব্দটার তো একটা গুরুত্ব আছে বা গুরুত্ব বহন করে, সেক্ষেত্রে যখন তখন আন্দোলন শব্দটা ব্যবহার করা কি আসলে রাজনৈতিক রেটরিক হিসেবে আমরা ধরে নিব? এটা একটা প্রশ্ন। আরেকটা বিষয়ের প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন যে সরকার একটা আনপ্ল্যান্ড ওয়েতে হাঁটছে, আপনারা কি কোনো প্ল্যান সরকারকে দিয়েছেন কিনা? দেখেন, এখন এই সরকার একটি গণ অভ্যুত্থানের সরকার। এখন এই গণ অভ্যুত্থানের সরকারকে বিব্রত করা কিন্তু নিজেদেরকেই বিব্রত করা। এবং সেই জায়গা থেকে আমরা যদি বলি যে আপনাকে 2 বছরের ভিতরে নেমে যেতে হবে, 1 বছরের ভিতরে নেমে যেতে হবে, আপনাকে এই করতে হবে, এই না করলে আমরা আপনার পতনের দাবিতে আন্দোলন করব, সেটি আসলে অনেকে আবার ভালোভাবে নেবে না। যে কারণে এখন বলটা কিন্তু সরকারের কোর্টে। সবাই কিন্তু সরকারকে বলছে যে আপনি কতদিন থাকতে চান, ন্যূনতম রাষ্ট্র সংস্কার করার জন্য আপনার কতটুকু সময় প্রয়োজন, সেগুলো আপনি স্পষ্ট করেন এবং আপনি বলেন যে আপনার পরিকল্পনা কি, আপনার রোডম্যাপটা কি। এইটা কিন্তু সরকারের কাছে সবাই দাবি করছে। সরকার কেন আসলে জাতিকে স্পষ্ট রেখেছে সেটি আমি আসলে বলতে পারবো না। আর আপনি যেটি বললেন যে যখন তখন আন্দোলন, আসলে দেখেন, যখন তখন আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো শুরু করে নাই। এই সরকারকে সবাই কিন্তু ন্যূনতম 6 মাস সময় দিয়েছে। তো 6 মাসের তো প্রায় কাছাকাছি সময়, আজকে 29 তারিখ। তার মানে কি? তার মানে এই সরকারের 5 মাস 21 দিন, আর মাত্র কয়েকদিন পরে 6 মাস পূর্ণ হয়ে যাবে। এবং 6 মাসে এই সরকারের অর্জন কতটুকু? এখনো পর্যন্ত দেখেন যে নিত্যপণ্যের দাম তারা কিন্তু কমাতে পারেনি, বরং তারা ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে। তারা শেখ পরিবারের মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, অর্থ পাচারকারী তাদেরকে ধরতে পারে নাই। আওয়ামী লীগের হাইকমান্ডের অনেকে পালিয়ে গেছে, অনেকে কিন্তু লুকিয়ে আছে। আওয়ামী লীগের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, আপনি যদি জেলা পর্যায়ে কমপক্ষে 20 জনকে অপরাধী ছিল না, আপনার উপজেলা পর্যায়ে কমপক্ষে 10 জন ছিল না, আপনার ওয়ার্ড পর্যায়ে কমপক্ষে কি আপনার 5 জন ছিল না। তো এইভাবে ক্যাটাগরি করে আপনি আওয়ামী লীগের অপরাধীদেরকে ধরতেন। কিন্তু আমরা দেখলাম যে এখনো পর্যন্ত সব মিলিয়ে আওয়ামী লীগের হয়তো 1000ও গ্রেপ্তার হয়নি। তো গণ অভ্যুত্থানের পরে মোটামুটি 1 লাখ আওয়ামী লীগকে আপনি ধরা দরকার ছিল। আওয়ামী লীগের সারা দেশে যদি আপনার কর্মী বলেন, নেতাকর্মী বলেন, তো সব মিলিয়ে 1 লাখ ধরলাম, তো এর সব মিলিয়ে 1 কোটি ধরলাম। তো এর মধ্য থেকে কি আসলে আপনার 1 লাখ আপনি ধরতে পারতেন না? সেটি কিন্তু ধরেন নাই। অর্থাৎ বরং আমরা এটি দেখেছি যে আওয়ামী লীগের এমপিরা জামিন পেয়েছে। আমার এলাকার ঝিনাইদহ সদরে আমার বাসা, সেই সদরের এমপি তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তিনি জামিন পেয়েছেন। তো আমার কাছে তথ্য রয়েছে যে একজন উপদেষ্টা জামিন হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আর একজন এমপি যিনি আসলে শোলকুপার ছিলেন, তিনিও জামিন পেয়েছেন। এর আগে আমরা দেখলাম যে সাবির এবং মান্নান তারা জামিন পেলেন। কি বলা হলো? যে এরা ক্লিন ইমেজের, এরা কখনো অপরাধ করে নাই। তো যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে, যে সাবের ছিল শেখ হাসিনার আপনার রাজনৈতিক সচিব, তার মানে কি এই ফেসিবাদ কায়েমের রূপরেখা কিন্তু ওই রাজনৈতিক সচিবরাই দিয়ে থাকে। তো এই সাবেরকে আপনি ধরলেন না, তাকে আপনি ধরার পরেও আপনি আবার ছেড়ে দিলেন, মান্নানকে ছেড়ে দিলেন, বলছেন যে ক্লিন ইমেজের। তো আওয়ামী লীগকে তো এই সরকার পুনর্বাসিত করছে। আপনি সচিবালয়ে যান, দেখবেন যে ওই যে 15 বছরে যারা প্রমোশন পেয়েছে তারা কিন্তু এখনো প্রমোশন পাচ্ছে। ডিসি এসপি নিয়োগকে কেন্দ্র করে যে ধরনের কেলেঙ্কারি ছিল, এই কেলেঙ্কারি আমি একসময় প্রতিবাদ করেছিলাম। তখন আপনার সার্জিস সাহেব বললেন যে এটা আসলে মিথ্যা বানোয়ার, পাগলের প্রলাপ, এই কথা বললেন। আমি কয়েকদিন আগে আবার তথ্য পেলাম যে আমি যে প্রতিবাদ করেছিলাম সেটা যৌক্তিক ছিল। আমি আরও তথ্যপত্র ঘাটার চেষ্টা করছি। সালাউদ্দিন নামের, গাজী সালাউদ্দিন নামের একজনের নাম এসেছিল। তিনি কিন্তু তাবলিগ জামাত করেন, একজন হুজুর মানুষ। তার ছবিও কিন্তু আমার হাতে ইতিমধ্যে চলে এসেছে এবং তিনি ওই সময় ফাইল নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরতেছিলেন এবং অনেক বিষয়গুলো ইতিমধ্যে আমার কাছে তথ্য এসেছে অথেন্টিক জায়গা থেকে। এই যে ডিসিএসপি আপনি নিয়োগ দিলেন, কোন প্রক্রিয়ায় নিয়োগ দিলেন? এখনো পর্যন্ত সরকার বিভিন্ন সেক্টরে যে নিয়োগগুলো দিচ্ছে, এই নিয়োগের স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে? নাই। তো সরকার যেটি করছে, সরকার কিন্তু জেনে বা না জেনে সরকার কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এখন সরকারের উপদেষ্টারা বলছে আপনি কোথায় যাবেন? জি, সব তো ঠিক আছে, আমি আপনার কাছে আবার আসবো। আমি নাজমুল আশরাফ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এখন আসলে এই সময় দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার, যেমন রাশিদ খান বলছেন যে 5 মাস অতিবাহিত হয়ে গেছে, সরকার কিছু করেনি। আবার রাশিদ খান রায় বলতেন যে 16 বছর একটা ভয়াবহ ফ্যাসিবাদ চেপে বসেছিল। তো ভয়াবহ ফ্যাসিবাদ যখন চেপে বসেছিল তখন তার মুখে, গণঅভ্যুত্থানের মুখে দাঁড়িয়ে একটি সরকার 5 মাস আসলে কতটুকু করতে পারে, প্রত্যাশা পূরণ হয়েছে বা হয়নি, সেটা একটু জানবো আপনার কাছ থেকে। আরেকটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলনের প্রয়োজনীয়তা কতটুকু দেখছেন? ধন্যবাদ আপনাকে, রাশেদ খানকে ধন্যবাদ। উনি অনেকগুলো বিষয়ে অবতারণা করেছেন এবং তার বক্তব্যের প্রায় সবগুলোর সাথে আমি একমত। এখন যে কোনো সরকারের বিরুদ্ধেই মানুষ কথা বলবে,
তার ভালো মন্দ নিয়ে সমালোচনা করবে, যারা রাজনীতি করেন তারা আরেকটু কঠিনভাবে বলবেন। এই সরকারের প্রায় 6 মাস 200-র মতো আন্দোলন নাকি হয়েছে এই পর্যন্ত, 150-র বেশি। 150-র বেশি। কালকে শুনলাম একজন বলছিল যে 200, যাই হোক 150+ ধরি। এতগুলো আন্দোলন তো এর মধ্যে হয়ে গেছে, এগুলো কোনোটাই কিন্তু রাজনৈতিক আন্দোলন না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নানান দাবি দেওয়ার আন্দোলন। ফলে আন্দোলন মানেই তো খারাপ না। একটা মৃত সমাজ হলে সবাই চুপচাপ ঠান্ডা হয়ে বসে থাকতো, কারো কোনো বক্তব্য প্রতিবাদ ক্ষোভ থাকতো না। কিন্তু একটা সচল সমাজে এটা হবে, একটা গণতান্ত্রিক সমাজে এটা হবে, যার যেই অধিকার সেটা আদায়ের জন্য তারা মাঠে নামবে, নানান রকমের কর্মসূচি নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই আন্দোলনগুলো যাতে খুব বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি না করে, জনজীবনে জননিরাপত্তা বিঘ্ন না ঘটায়, সেটা হচ্ছে দেখার বিষয়। রাজনৈতিক দলগুলো নানান কর্মসূচি তারা পালন করে যাচ্ছে ঘরে বাইরে। রাজনৈতিক দলগুলো কোনোটাই কিন্তু এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন বলতে সরকারের এই জিনিসটা ভালো না, সেই জিনিসটা খারাপ, এটা কেন করেছে, এটা কেন করে নাই, এর বিরুদ্ধে যদি মাঠে আন্দোলন করে সেটাও সরকারের বিরুদ্ধে আন্দোলন। সরকারের বিরুদ্ধে আন্দোলন তো দোষের কিছু না। যেটা রাশেদ খান বলছিলেন যে কোনো রাজনৈতিক দল কি এখন পর্যন্ত এই সরকারকে মানি না, এই সরকারের পদত্যাগ চাই, এই দাবিতে তো কেউ মাঠে নামে নাই। এখন পর্যন্ত বড় রাজনৈতিক দলগুলো বা সব রাজনৈতিক দলের অবস্থানই এরকম যে এই সরকারকে তারা সহযোগিতা করতে চায় এবং করছে, কিন্তু এই সরকারের সব কাজ সব সিদ্ধান্তের সাথে তারা একমত হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে আমরা বেশ তীব্র বিরোধিতা দেখছি। আবার অনেক বিষয়, সেটি আপনার সংস্কার বলেন, নির্বাচন বলেন, এসব ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একরকমের মতবিরোধ আছে, কোনো কোনো ক্ষেত্রে সেটার তীব্রতা লাভ করে। এই সব কিছুই আমার কাছে স্বাভাবিক মনে হয়। এখন 6 মাসে একটা সরকার কি করেছে কি করে নাই সেই ফিরিস্তি দিতে গেলে অনেক সময় লাগবে। মোটা দাগে যদি বলি, একটি সশস্ত্র গণ অভ্যুত্থানের পরে যারা দায়িত্ব নিলেন, এরপরে দেশটাকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেন। এখনও অনেক সমস্যা বাকি, দ্রব্যমূল্য, জননিরাপত্তা থেকে শুরু করে অনেক কিছু, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি দাওয়া প্রতিনিয়ত সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। রাজনৈতিক দলগুলোর অবস্থান, তাদের দাবি দেওয়া, পরামর্শ, অনেক ক্ষেত্রে একটু কড়া ভাষায় সরকারকে হুমকি ধামকি দেওয়া, এগুলো তাকে মোকাবেলা করতে হচ্ছে। এটি অরাজনৈতিক সরকার, অন্তর্বর্তী সরকার, সব দল মতের সমর্থিত সরকার, প্রায় সবার। শতভাগ মানুষ কখনোই কোনো সরকারকে সমর্থন করে না। যারা পতিত হয়েছেন তারা তো করছেনই না, এর বাইরেও নিশ্চয়ই অনেকে আছেন, তাদের হয়তো পছন্দের না হতে পারে, কিন্তু মোটা দাগে প্রায় সবাই সমর্থন করছে। সেই সরকার এত মানুষের, এত দলের সমর্থন নিয়ে যে শক্তি নিয়ে কাজ করার কথা, সেটা সরকার করতে পারছে না। এই দুর্বলতাটা সরকারের আছে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা কি? দেশটা ঠিকমতো চলবে, মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা যেগুলো, যে সংকটগুলো ছিল আগের সরকারের আমলে, সেগুলো দূর হবে, নতুন করে কোনো সংকট হবে না। সেটিও ওভারনাইট হবে না, সময় লাগবে। কিন্তু নির্বাচনের প্রশ্নে আসি, নির্বাচনের ব্যাপারে এই সরকার কিন্তু মোটা দাগে একটা আউটলাইন দিয়ে রেখেছে। নির্দিষ্টভাবে কেন দিচ্ছে না সেটি হচ্ছে কথা, বা এই বছরের শেষ আগামী বছরের মধ্যে এই সময় থেকে আরো এগিয়ে আনা যায় কিনা সেটি নিয়ে কথা হচ্ছে। মানে সেটা কি মানে যেভাবে অস্পষ্ট রাজনৈতিক দলগুলো বলছে, মানে প্রথমে যখন প্রধান উপদেষ্টা এটা ঘোষণা করেনি যে বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি, তখন তারা একটি রোডম্যাপ চাচ্ছিল। তারপরে রোডম্যাপ মানে তো আমি কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারে না, এটাকে এখনো অস্পষ্ট বলা কেন হচ্ছে? ক্ষেত্রে আপনি সম্ভাব্য তারিখ হতে পারে, আমি 3 মাসের মাথায় এটা করব, 6 মাসের মাথায় এটা করব, 9 মাসের মাথায় এটা করব, তার আগে এই প্রস্তুতি নেব, এরকম একটা বিস্তারিত আরো সুনির্দিষ্ট তথ্যযুক্ত রোডম্যাপ দিতে পারতো সরকার। সেটা না দিয়ে সরকার আরো বৃহত্তর পরিসরে দিয়েছে। এখন বৃহত্তর পরিসরে দেওয়াটা সরকারের কি নির্বাচনের ক্ষেত্রে অনিচ্ছা বা অনীহা প্রকাশ পায়? না, সরকার মোটা দাগে দিয়েছে বলেই ওর ভিতরে চিকন দাগে অনেক কিছু বসানো যাবে। এই বছরের শেষ না হয় আগামী বছরের মধ্যম, এবং ন্যূনতম সংস্কার হলে এই বছরের মধ্যে, একটু বেশি সংস্কার করতে গেলে আগামী বছরে যাবে, সংস্কার না করতে চাইলে যে কোনো সময়। এখন সব দল কি একমত হয়েছে নির্বাচনের ব্যাপারে? নির্বাচন সবাই চায়, কিন্তু কোন সময়ের মধ্যে চায়? তবে গত কিছুদিনের বক্তব্য সব দলের শুনলে মনে হয় যে এই বছরের মধ্যেই নির্বাচনের পক্ষে প্রায় অনেক দলই। কিন্তু এই নির্বাচনের ব্যাপারে সরকার এখনো একটা সীমারেখা দিয়ে বসে আছে, রূপরেখা দিয়ে বসে আছে, মোটা দাগে আর কিছু বলছে না। তাতে করে আমরা বুঝতে পারি যে সরকার এই ব্যাপারে নতুন কোনো ভাবনার কথা ভাবে নাই। কিন্তু সরকারেরই একটা অংশ, আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন, তারা হরহামেশাই সকালে বিকালে যা কিছু বলেন,
এটাতে মানুষ বিভ্রান্ত হয় এবং এটা নিয়ে কিন্তু রাজনীতিতে বিতর্ক হয়। যেমন 3জন ছাত্র উপদেষ্টা আছেন, তারা নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে, বিভিন্ন দল নিয়ে, ইতিহাস নিয়ে, আরো বহু কিছু নিয়ে হরহামেশাই যা কিছু বলেন, যা কিছু আপনার করেন এবং গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে যেসব তথ্য দেন, স্ট্যাটাস দেন, মতামত দেন, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। এইগুলো কি সরকারের অবস্থান কিনা বলতে পারে যে আপনি ব্যক্তি হতে পারেন, আপনি যখন সরকারে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে, মন্ত্রণালয়ের দায়িত্বে, মন্ত্রীর সমমর্যাদায় উপদেষ্টা হিসেবে আছেন, আপনার ব্যক্তিগত বলে কিছু নাই। আপনি ওই পদ ছেড়ে এসে সাধারণ মানুষের কাতারে এসে কথা বলবেন, সেটা আপনার ব্যক্তিগত। আপনি ওই পদে থেকে, ওই দায়িত্বে থেকে, ওই সুবিধা ভোগ করে, ওই ক্ষমতা হাতে নিয়ে কিছু বলা, যেমন উদাহরণ দিবেন? না, এই ধরেন মাহফুজ আলমের স্ট্যাটাস বা আমাদের এই যে সাম্প্রতিককালে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে আমাদের নাহিদ ইসলাম সাহেবের আপনার বক্তব্য, এই বিষয়গুলো কি সরকারের অবস্থান না ব্যক্তির অবস্থান? এটা নিয়ে বিতর্ক হতে পারে, বিতর্কের কোনো সুযোগ নাই, এগুলো সরকারের একাংশের অবস্থান। তাহলে এই ছাত্র উপদেষ্টারা যেই কথা বলেন বা লেখেন, তার ফলে যে সরকারকে নিয়ে যে সমালোচনা হয় বা রাজনীতিতে যে ভুল বুঝাবুঝি হয় বা ভিন্ন বার্তা যায়, এই ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টা বা আরো গুরুত্বপূর্ণ, আরো মানে দায়িত্বশীল বয়স্ক উপদেষ্টাদের মুখে কিছু শুনি না কেন? একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে এই বিরোধ কাম্য নয় ইত্যাদি, কিন্তু সরকারের সামগ্রিক বক্তব্য বলতে আমরা বুঝবো সরকার প্রধান যখন কোনো কিছু বলবেন, তিনি কিন্তু হরহামেশা বলেন না, না বলার একটা সুবিধা হচ্ছে বিতর্কটা কম হয়। রাশিদ খান, আপনি বলছিলেন যে আনলিমিটেড কোনো সরকার থাকতে পারে না, আপনাদের কাছে আসলে সরকারের সময়সীমা এটা কত হতে পারে? ধন্যবাদ। তার আগে আমি যেটি বলছিলাম একটু শেষ করি। আমি বলছিলাম যে দেখেন, এই সরকারি উপদেষ্টা বলছে যে সব তো আওয়ামী লীগ, তো আমরা তো সবাইকে বাদ দিলে তো আসলে কাউকে নিয়ে দেশ চালাতে পারবো না। এখন যদি একটি বিপ্লবী সরকারের যদি এই ধরনের চিন্তা চেতনা হয়, তাহলে তো সমস্যা। এটা কি বিপ্লবী সরকার? বিপ্লবী সরকার তো না, কিন্তু তারা কিন্তু বিপ্লবী দাবি করছে যে একটি বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লব উত্তর এই সরকার। তার মানে কি? তার মানে বিপ্লব উত্তর সরকার তো বিপ্লবী সরকার হয়। এখন যদি তারা বিপ্লবী সরকার গঠন করে না থাকে, তাহলে সেই ভুলটা তাদের। তবে তারা যদি এটিই মনে করে যে আওয়ামী লীগকে নিয়েই আসলে আমাদেরকে চলতে হবে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে একটু চাপে রেখে আমাদের কাজ করতে হবে, তাহলে কিন্তু সমস্যা হবে। সমস্যাটা কি জানেন? ৭১-এর পরে শেখ মুজিব সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল, যে কারণে পরবর্তীতে এরা সুযোগ পেয়ে কিন্তু ষড়যন্ত্র করেছে এবং সেই ষড়যন্ত্রের ফলাফল কিন্তু 15ই আগস্ট বলেন, ৭৫ বলেন এবং ওই ৭৫ পর্যন্ত জাসদ গঠন এবং এর মধ্যে যত কিছু হয়েছে, মারামারি, গণহত্যা, সবকিছু কিন্তু ষড়যন্ত্রের অংশ। যদিও শেখ মুজিব নিজেও সেই ষড়যন্ত্রের অংশীদার হয়ে যায়। জাসদ তো আওয়ামী লীগ ভেঙেই গঠিত হয়েছে। এক্স্যাক্টলি। তো জাসদ তো আওয়ামী লীগ ভেঙে গঠিত হলো, সেটা কি ষড়যন্ত্র না? অবশ্যই ষড়যন্ত্রের অংশ। এবং যখন এই ষড়যন্ত্র শুরু হয়েছে, শেখ মুজিব সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য গণহত্যা শুরু করে দিলেন। তো দেখেন, এই যে মানে আপনি যদি আসলে সবাইকে শাস্তির আওতায় না আনতে পারেন যারা অপরাধী, তাহলে তারা মাপ পেয়ে গেলে এই সমস্যাগুলো সৃষ্টি করে। তো 24-এও একই সমস্যা হয়েছে। 24-এও আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনার এই অপরাধীদেরকে মাপ করে দেওয়া হচ্ছে। যারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছে, উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশের 80% হলো আওয়ামী লীগের, ছাত্রলীগের। তো আপনি যদি এই 20% আপনার ভালো পুলিশকে নিয়ে আপনি চালাইতে চান, তাহলে তো রাষ্ট্র ফাংশন করবে না। এই যে আওয়ামী লীগকে আপনি যে অভিযোগটা করছেন যে আওয়ামী লীগের অনেককে মাফ করে দেওয়া হয়েছে, এই জন্যই কি আসলে আওয়ামী লীগ এরকম মানে দুঃসাহস দেখাচ্ছে ফেসবুক পোস্টের মাধ্যমে যে ফেব্রুয়ারিতে তারা আন্দোলন করবে, 18 ফেব্রুয়ারি হরতাল করবে, 16 ফেব্রুয়ারি হরতাল করবে? আপনার কি মনে হয় এই দুঃসাহসটা কি একটা গণহত্যা করার পরে? এটি একটি বিষয়। দেখেন, 28 অক্টোবরের পরে মোটামুটি প্রায় 30,000 বিএনপি, জামাত বা গণ অধিকার পরিষদের কর্মীদেরকে, নেতাদেরকে গ্রেপ্তার করা হলো। তো আমরা এইবার এত বড় বিপ্লব হলো, যদি 28 অক্টোবরের পরে এত মানুষকে আওয়ামী লীগ গ্রেপ্তার করতে পারে, তাহলে এত বড় অভ্যুত্থানের পরে মোটামুটি 30,000 50,000 আওয়ামী লীগকে ধরলে আওয়ামী লীগ এই দুঃসাহস কখনো দেখাতো না। এখন ছাত্রলীগ কি বলছে? তারা ফেব্রুয়ারি থেকে কর্মসূচি দিয়েছে, হরতাল, অবরোধ, তারা রেল অবরোধ করবে। এই সময় কি হতে পারে? এই সময় যেটি হতে পারে যে রেল লাইনের পাত আওয়ামী লীগ উপড়ে ফেলতে পারে, কেটে ফেলতে পারে। তখন কি হবে? দুর্ঘটনা ঘটবে। অর্থাৎ আওয়ামী লীগকে যেভাবে আসলে ভয় দেখানো দরকার ছিল বা যেভাবে পানিশমেন্টের আওতায় আনা দরকার ছিল,
যেহেতু এই সরকার ব্যর্থ হচ্ছে, এই সরকারের উপদেষ্টা পরিষদ তো মাজাভাঙ্গা উপদেষ্টা পরিষদ, এবং এদের আসলে সাহসটা নাই, সৎ সাহসটা নাই যে আওয়ামী লীগের বিচার করবে। যদিও মুখে ফটর ফটর করছে যে আমরা আওয়ামী লীগের গণহত্যার বিচার করবো, আমার মনে হয় না যে এই সরকারের পক্ষে আসলে গণহত্যার বিচার করা সম্ভব। যেহেতু এই প্রায় 6 মাস অতিবাহিত হয়েছে, এই 6 মাসে কিছুই করতে পারে নাই, বরং জনগণকে আরো কষ্ট দিয়েছে। আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল তার থেকে শতগুণ বেশি খারাপ হয়েছে। আওয়ামী লীগের আমলের থেকে এখন নিত্যপণ্যের দাম বেড়েছে, সরকার ফাংশন করছে না, সচিবালয়ের কর্মকর্তারা ফাংশন করছে না, কেউ ফাংশন করছে না। তো এই সুযোগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আওয়ামী লীগ কিন্তু মাঠে নামার চেষ্টা করেছে, কখনো আনসার বেশে, রিক্সা চালক বেশে, সচিবালয়ের কর্মকর্তারা কখনো কু করার চেষ্টা করেছে, বিচার বিভাগের কর্মকর্তারা কু করার চেষ্টা করেছে, পুলিশের কর্মকর্তারা বলেন। এমনকি এটিও শোনা যায় যে আপনার সেনাবাহিনীর মধ্যে যারা আসলে শেখ হাসিনার খাস ছিল, শেখ হাসিনা তো সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কিন্তু দেখেন যে এই সরকার কিন্তু এখনো পর্যন্ত প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করে নাই। এই সরকার এখনো পর্যন্ত, যেটি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের পক্ষ থেকে কিন্তু প্রধান যিনি রয়েছেন সেনাবাহিনীর প্রধান, তার কাছে কিন্তু ইতিমধ্যে আপনার একটি প্রস্তাব পাঠানো হয়েছে যে প্রতিরক্ষা বা আপনার এই সামরিক বাহিনীর সংস্কার করার জন্য একটি কমিশন গঠন করার ব্যাপারে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সরকার, মাজাভাঙ্গা সরকার এতটাই দুর্বল যে তাদের সেই সাহসটা নাই। তারা মনে করছে যে সেনাবাহিনীকে নিয়ে কথা বললেই তো সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে না, এই ভয়টা। কিন্তু সেনাবাহিনী যে ক্ষমতা দখল করবে না তারা কিন্তু স্পষ্ট করেছে। এবং সেনাবাহিনীর মধ্যে হাসিনার যে সকল দোসর ছিল, যদি আপনি বলেন যে না দোসর ছিল না, তাহলে ওই যে জিয়াউল আহসানরা কই থেকে আসলো, কোথা থেকে আসলো বলেন? সুতরাং এই জিয়াউল আহসানরা যারা রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার দরকার, কিন্তু সরকার কিন্তু একটা ভয়ের মধ্যে রয়েছে যে এই জায়গায় হাত দিলে এই সমস্যা হতে পারে, এই জায়গায় হাত দিলে আগুন, এই জায়গায় হাত দিলে এটা আগুন, এখানে আমার হাত পুড়ে যেতে পারে। সরকারের যে জুজুর ভয়, এই জুজুর ভয়ের কারণেই মূলত সরকার ফাংশন করছে না, কিছু করছে না। আমি যেটি বলবো আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যাপারে যে কথা আপনি বললেন, দেখেন আওয়ামী লীগ এখন ফাফরবাজি করছে, তারা কিন্তু এখন মাঠে নাই, তারা এখন কোথায়? ফেসবুকে। ফেসবুকে এবং শেখ হাসিনাকে দেখছি যে তুমি বাপের বেটি হইলে তুমি বলেছিলা যে শেখ মুজিবের কন্যা, আমি শেখ মুজিবের কন্যা পালাই না, তুমি তো পালিয়ে গেছো, অর্থাৎ তোমার কথার কোনো ভিত্তি নাই। এখন তিনি বিদেশে বসে, ভারতে বসে তিনি 2 দিন পর পর অডিও দেন, অডিওতে আবার হিন্দি গান গেয়ে, মানে নাচ গান করে তিনি আবার নেতাকর্মীদেরকে এক ধরনের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। তো আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, শেখ হাসিনা তোমাদেরকে কিন্তু ভালোবাসে না, শেখ হাসিনার মায়া মহব্বত তোমাদের প্রতি নাই। যদি থাকতো তাহলে কিন্তু খালেদা জিয়া দেখেন তিনি কিন্তু পালান না, একাগরের সময় শেখ হাসিনা পালিয়েছিল, যখন দেখছে যে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে তখন আবার ফিরে এসেছে। তো যাই হোক, এই হাসিনা যদি আসলে তার নেতাকর্মীদেরকে ভালোবাসতো তাহলে আমার মনে হয় না কোনোদিন পালাতো। শেখ হাসিনাকে বলবো, বাপের বেটি হইলে তুমি দেশে ফিরে আসো। তুমি এই যে অডিও ফাঁস করে একের পর এক ষড়যন্ত্র করার চক্রান্ত করছো, এবং তোমার এই কল রেকর্ডের ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠে নামতে চাচ্ছে। আমরা বলতে চাই, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত মাংস আছে, আওয়ামী লীগ ছাত্রলীগকে গণহত্যার বিচারের আগে আমরা মাঠে নামতে দিব না। সাদ্দাম ইনান এখন ফেসবুকে দেখলাম বিবৃতি দিচ্ছে, তোমরা কোথায়? তোমরা তো বিশাল বাহাদুরি করতা, বড় বড় কথা বলতা, এখন সাহস থাকলে মাঠে নামো, আসো। ঘোষণা দিয়েছো 1 ফেব্রুয়ারি তোমরা বিক্ষোভ মিছিল করবা, গণসংযোগ করবা, তোমরা রেলপথ সড়কপথ অবরোধ করবা, দেখি নামো মাঠে। আমি ছাত্রলীগের, আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ কর্মীদেরকে বলবো, এরা আসলে বিদেশে বসে বসে তোমাদেরকে উস্কানি দিয়ে মাঠে নামিয়ে দেশটা অস্থিতিশীল করার চক্রান্ত করছে। ওদের ফাঁদে যদি তোমরা পা দাও, তোমাদের অবস্থাও কিন্তু হাসিনার মতো হবে। হাসিনা তাও তো পালানোর সুযোগ পেয়েছে, তোমরা যারা মাঠে নামার চেষ্টা করবা কেউ কিন্তু পালানোর সুযোগ পাবে না। ধন্যবাদ। আপনি কিন্তু আমার প্রথম প্রশ্নের উত্তর দেননি, সেটা হলো আপনারা যৌক্তিক আমি তাহলে 30 সেকেন্ডে দিয়ে দিই। জি, কতটা সেটি হলো, সময় দিতে দেখেন চান? আমি আমি কিন্তু আসবো, এটা আমি পরবর্তী আচ্ছা। প্রশ্নে আসবো। আমি আপনার কাছে যে রাশিদ খান যেমনটি বলছেন যে মাজা ভাঙা সরকার আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের যে গণহত্যার বিচার করতে পারবে সেটি তার মনে হয় না, এই কারণেই কি আসলে আওয়ামী লীগ এই ধরনের কর্মসূচি দেওয়ার মতো সাহস করতে পারছে? এই সরকার দুর্বল, এতে কোনো সন্দেহ নাই। মাজা ভাঙা না, কোমর ভাঙা না, হাত না পা ভাঙা, এটা বলতে পারবো না, কিন্তু এই সরকার অনেক ধরনের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এই সরকার বৈষম্য বিরোধীদের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এই সরকার বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের দ্বারা নিয়ন্ত্রিত না হোক, অন্তত তাদেরকে মাথায় রেখে অনেক কিছু বলে বা বলে না, করে বা করে না। এই সরকার সেনাবাহিনীর শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এই সরকার আমলাদের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণ মানুষ, জনগণের শক্তি নিয়ে এই সরকারের ভয় পাওয়ার কিছু নাই, কারণ তারা সংগঠিত না। তাদের হয়ে যারা কাজ করেন তাদের দ্বারা। ফলে এই বহুমুখী শক্তির চাপ, প্রভাব, ভয়, যাই বলেন না কেন,
তার মধ্যে থেকে এই সরকার কাজ করছে, টিকে আছে, এটাই এই সরকারের সবচেয়ে বড় শক্তি। এখন আন্দোলন নিয়ে যেটি রাশেদ খান বলছিলেন, আমি মোটামুটি ওনার সাথে একমত যে 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে গত 16 বছর আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনগুলো যা করেছে দেশে, তাদের নৈতিক সাহস, রাজনৈতিক কি বলবো শক্তি, এগুলো কোনো কিছুই তাদের মধ্যে অবশিষ্ট নাই বলেই তারা এখন পলাতক দেশে বা বিদেশে। নেতারা পালিয়েছেন, কর্মীদের সবাই তো আর অপরাধ করেন নাই, তারা সেই দলের বা সরকারের অংশ ছিলেন বা সমর্থক ছিলেন, সেই হিসাবে তাদের একটা নৈতিক পরাজয় আছে। তারা মাঠে নামার অবস্থা যে নাই তার প্রমাণ আমরা নূর হোসেন দিবসে কিন্তু হরতাল ডেকে তারা মাঠে নামতে চেয়েছিল, টুকটাক কিছু লোক আসছিল, আরেকবার ট্রাম্পের ছবি টবি নিয়ে কিছু লোক আসার চেষ্টা করছিল। ফলে শেখ হাসিনা হোক বা আওয়ামী লীগের অন্য কোনো নেতা হোক, ফেসবুকে বা সামাজিক মাধ্যমে যেই ডাকগুলো দেন, উস্কানিগুলো দেন, তাতে কি আওয়ামী লীগের সবাই সাড়া দিচ্ছে তো না। হাতে গোনা কিছু লোক এসে কি টিকতে পারছে না। ফলে রাজনৈতিক বাস্তবতা, জনগণের মনোভাব, রাজনৈতিক দলগুলোর অবস্থান, এসব কারণে আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমে হরতাল তো দূরের কথা, শান্তিপূর্ণ কোনো কর্মসূচি করার বাস্তবতাও এখনো তৈরি হয় নাই। কিন্তু এটা তো হতে পারে। সেক্ষেত্রে আমি যেটা প্রশ্ন করতে চাই যে নাৎসি বাহিনী তো আর জার্মানিতে কখনো রাজনীতি করতে পারেনি, তাহলে আওয়ামী লীগ এত বড় গণহত্যার পরে তাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কেন বাধ্যবাধকতা? না, নিষিদ্ধ করার বিষয়টা তো ধরেন এটা একটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার, এই সরকার আইনি প্রক্রিয়ার ব্যাপার, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ব্যাপার। এই সরকার রাজনৈতিক দলগুলোর কি ঐক্যমত আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে? কেন নাই আসলে? এটা রাজনৈতিক দলগুলো বলতে পারবে। সব রাজনৈতিক দল যদি এই দাবি না করে তাহলে সরকার কেন এটা নিয়ে ভাবতে যাবে? আবার সরকার নিজ উদ্যোগে কেন এটা করতে যাবে? ফলে সরকার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত যেমন একটা ব্যাপার, আপনি যদি আইনের কথা বলেন, আপনি আপনার নির্বাহী ক্ষমতা বলে আপনি কোনো দলকে নিষিদ্ধ করে দিলেন, সেটা আইনি ভিত্তি কতখানি এবং এর রাজনৈতিক বাস্তবতা কতখানি, নিষিদ্ধ করে কোনো দলকে নিঃশেষ করে দেওয়া গেছে কিনা? নিঃশেষ করতে হবে রাজনৈতিকভাবে, জনগণের প্রত্যাখ্যান করবে। যেমন অনেক বড় বড় দল মুসলিম লীগের মতো এখন শেষ হয়ে গেছে, ওইভাবে জনগণ প্রত্যাখ্যান করতে করতে শেষ হয়ে যাবে। এটা হলো রাজনৈতিক প্রক্রিয়া। আরেকটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে প্রশাসনিক প্রক্রিয়া। এই তিনটার কোন পথে যাবে মানুষ সিদ্ধান্ত নেবে, সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু যতক্ষণ আপনি তাকে নিষিদ্ধ না করছেন, যতক্ষণ পর্যন্ত সে আইনের দৃষ্টিতে আপনার তার তৎপরতা বেআইনি না, ততক্ষণ পর্যন্ত সরকারের দিক থেকে আপনি বলতে পারেন না যে আপনি রাজনীতি করবেন, আপনি মাঠে নামবেন, আপনি কাজ করবেন না। যারা অপরাধী তারা মাঠে নামলে আপনি ধরবেন, বিচার করবেন, জেলখানে নেবেন। রাজনৈতিক দলগুলো বলতে পারে যে তারা 16 বছর তাদেরকে নির্যাতন করেছে, আমরা তাদেরকে মাঠে নামতে দেবো না। এটা রাজনৈতিক অবস্থান। সরকারের অবস্থান কিন্তু এটা হতে পারে না। কিন্তু সরকারের মুখপাত্র যখন বলেন যে বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ কোনো তৎপরতা চালাতে পারবে না, এটা নিয়ে আমার আপত্তি আছে। এটা রাজনৈতিক দল বলতে পারে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ বা যারা রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন তারা বলতে পারে। সরকার কোনো দলীয় অবস্থান না, আর এই সরকার তো নাই। ফলে সরকার কি করে বলে, কোন আইন বলে, কোন বিধান বলে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে কেউ মাঠে নামতে পারবে না? এটা তো খুব যদি অপরাধী মাঠে নামে অবশ্যই আপনি ধরবেন, বিচার করবেন, জেল হাজতে পাঠাবেন। কিন্তু আওয়ামী লীগের পক্ষে একজন নিরীহ মানুষ যদি মাঠে নামে, সরকারের দিক থেকে কোন আইন বলে, কোন বিধান বলে আপনি ধরবেন? ওনারা রাজনৈতিক কারণে বাধা দেবেন, প্রতিহত করবেন। আমি একটা যদি অ্যানালজি দিই যে এটা তো স্বাভাবিক সরকার না। গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানে যারা পক্ষে সরকার কি আইন কানুন মেনে চলে না? অবশ্যই মেনে চলে, কিন্তু গণ অভ্যুত্থানে যারা শক্তি ছিল বা সাফারার যারা, তাদের সমর্থনে গঠিত সরকার। তো সেই ক্ষেত্রে যারা তার মানে গণ অভ্যুত্থান, তারা সেই প্রেক্ষিতে যদি প্রেস সচিব বলে না, তাহলে যদি বলেন যে গণ অভ্যুত্থানের শক্তির সরকার, তাই তো গণ অভ্যুত্থানে কি ওনারা ছিল না? বিএনপি ছিল না, জামাত ছিল না, আরো অনেক দল ছিল না, সাধারণ মানুষ ছিল না, নানান শ্রেণী পেশার মানুষ ছিল না? সবার ইচ্ছার প্রতিফলন কি সরকার ঘটাতে পারবে? ঘটানো উচিত। ফলে সরকারের জায়গায়, মানে আপনি যখন সরকারে আছেন তখন আপনাকে রাজনীতি ভুলে যেতে হবে, রাজনৈতিক দলের অবস্থান ভুলে যেতে হবে, ব্যক্তি গোষ্ঠীর অবস্থান ভুলে যেতে হবে। আপনাকে রাষ্ট্রের অবস্থানে থেকে, সরকারের অবস্থানে থেকে গোটা দেশের মানুষের কথা ভেবে আপনাকে কাজ করতে হবে। এবং সেই গোটা দেশের মানুষের মধ্যে রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, সাধারণ মানুষ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। ফলে সরকারের অবস্থান এটা হতে পারে না। আবারও বলছি, এটা রাজনৈতিক অবস্থান হতে পারে, রাজনৈতিক দলের অবস্থান হতে পারে। সরকার বলতে পারে না নিষিদ্ধ না করে, বেআইনি কোনো কাজ না করার পরে আমি কাউকে মাঠে নামতে দেব না। এটা সরকার বলতে পারে না, যতক্ষণ পর্যন্ত না আপনি আইনি প্রক্রিয়া হোক, প্রশাসনিক প্রক্রিয়া হোক, আপনি তাকে নিষিদ্ধ করছেন। অসংখ্য ধন্যবাদ। রাশিদ খান, আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম যে আপনারা আসলে যৌক্তিক সময় কতটা মনে করেন এই সরকারকে দেওয়া প্রয়োজন সংস্কার এবং নির্বাচনের জন্য? ধন্যবাদ।
এই সরকারের উচিত হবে যৌক্তিক সময় সবার কাছ থেকে চেয়ে নেওয়া, সবাইকে বোঝানো, ডাকা, জাতীয় সংলাপের আয়োজন করা, সেখানে আসলে নির্ধারিত হওয়া যে নির্বাচনটা কবে হবে। সংলাপ তো হচ্ছে, নির্বাচনটা কয়েকটা সংলাপ হয়েছে, না, আপনারা সেই অংশ নিচ্ছেন। সংলাপগুলো আসলে নির্বাচন বা রোডম্যাপ বা সরকারের পরিকল্পনা বা গণহত্যার বিচার বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে কোনো সংলাপ এখনো পর্যন্ত হয়নি। সরকার দুইটা বিষয়ে সংলাপ করেছে। প্রথমটি হলো যে ভারত ইস্যু, এবং দ্বিতীয় যে বিষয় সেটি হলো যে আপনার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এই দুইটি বিষয়ের বাইরে এর থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটি হলো যে যেটি ভাই বলছিলেন, দেখেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতেই হবে, এর বিকল্প পথ কি? আওয়ামী লীগ তো প্রথমবার, আমি একটু, আপনারা জি। কতটুকু সময় দিতে চান? আমি 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 আগেই বললাম যে বল কিন্তু সরকারের কোর্টে। না, সুতরাং আপনাদের- আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমি যদি আজকে সরকারকে বলি তোমাকে 1 বছর সময় দেওয়া হলো, 2 বছর সময় দেওয়া হলো, তাহলে অনেকে এটাকে নানানভাবে নিতে পারে। সুতরাং আমি সরকারকে সময় দিতে চাই না, আমি সরকারের কাছ থেকে সময় চাই। জি। এই জন্যই আমার দাবি যে আপনি রোডম্যাপ প্রকাশ করেন, আপনি আপনার পরিকল্পনা প্রকাশ করেন, আপনি কি করতে চান সেই প্ল্যানটা আমরা জানতে চাই। কারণ এই সরকার দাবি করছে যে তারা রাষ্ট্র সংস্কার করবে। তো রাষ্ট্র সংস্কার কি? রাষ্ট্র সংস্কার হলো রাষ্ট্রের স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তো এই সরকার কি আসলে কারোর কাছে জবাবদিহিতা করতেছে না করবে? জনগণের কাছে করতেছে। জনগণের কাছে যদি এই সরকার জবাবদিহিতা করত, তাহলে সরকারের 6 মাসের অর্জন কিন্তু সরকার তুলে ধরতো, বা প্রত্যেক মাসে সরকার কতটুকু অর্জন করলো সেটা তুলে ধরতো। দেখেন এই সরকারের উপদেষ্টারা কি করছে, তারা এখন রাজনৈতিক সংবর্ধনা গ্রহণ করছে। দেখেন নাই মাহফুজ আলম, তিনি চাঁদপুরে গিয়েছেন, লক্ষ্মীপুরে গিয়েছেন, সেখানে রাজনৈতিক সংবর্ধনা গ্রহণ করেছেন। তো আপনি বলেন যে একজন নিরপেক্ষ সরকারের উপদেষ্টা এই ধরনের সংবর্ধনা গ্রহণ করতে পারে না? সরকারের উপদেষ্টারা এখনো পর্যন্ত তাদের আয় ব্যয়ের হিসাব দেয়নি, এবং তাদের আশপাশের যারা রয়েছে তাদের আয় ব্যয়ের হিসাব দেওয়া উচিত না? আমরা দেখলাম যে প্রেস সচিব যখন বিতর্ক উঠতেছিল তিনি একটি হিসাব দিলেন, তো বাকিরা কোথায়? বাকিদের নিয়ে কি জল্পনা কল্পনা, বিতর্ক, সন্দেহ, সংশয় নাই? আছে তো। আমি মনে করি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার উচিত হবে 6 মাস শেষ হওয়ার সাথে সাথে তাদের আয় ব্যয়ের হিসেব দেওয়া, তাদের কাজের হিসেব দেওয়া। তারা যদি তাদের কাজের হিসাব না দিতে পারে, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তারা কোনো রাষ্ট্র সংস্কার করতে পারবে না। আপনি মাজা ভাঙ্গা, কোমর ভাঙা, হাত ভাঙা, যেটি ভাই বললেন, এই ধরনের ধ্বজভাঙ্গা উপদেষ্টা পরিষদ এর মাধ্যমে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, এটা পাগলে বিশ্বাস করতে পারে। এইটা যেহেতু আমি অ্যানালাইসিস করতেছি, রাজনীতি করি, জানি, বুঝি, তাদেরকে চিনি, এই ধ্বজভাঙ্গা উপদেষ্টা পরিষদ কোনোভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবে না যদি তারা উপদেষ্টা পরিষদের সংস্কার না করে, যদি তারা নিজেদেরকে পরিবর্তন না করে, যদি তারা সবার আগে নিজেদের আয় ব্যয়ের হিসাবটা পাবলিকলি প্রদান না করে, যদি তারা সবার আগে নিজেদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত না করে। সুতরাং আমি এই কথাগুলো কেন বলতেছি, সমালোচনা করতেছি, কারণ ডক্টর ইউনূস কিন্তু নিজেই বলেছে যত পারেন আমাদেরকে গালি দেন, যত পারেন সমালোচনা করেন। আবার এই কথা বলার পরে আবার তারা বলে এই তুমি কেন এত কথা বললা, এই যে আমাদের এটা নিয়ে সমালোচনা। এই পাবলিককে বুঝতে হবে, আমি যদি আজকে সমালোচনা করা বন্ধ করে দিই, এই সরকার তো আরেকটি হাসিনা হয়ে যাবে, আরেকটি কর্তৃত্ববাদ হয়ে যাবে। কারণ আমি পলিটিশিয়ান, আমার কি সমালোচনা আপনি করবেন না? পাবলিক যদি আমারও সমালোচনা না করে, আমি কিন্তু ভুল করতে থাকবো, একের পর এক ভুল। সুতরাং এই সমালোচনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমি দুটো বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই। মানে নুরুল হক নূর, আপনার দলের যিনি প্রধান, তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে এবং জাতীয় সরকার গঠন করতে হবে। এটা আপনারা অনেকদিন ধরেই বলে আসছেন। জাতীয় সরকার গঠন করার তো একটা সুযোগ শুরুতে সৃষ্টি হয়েছিল, এবং ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু বারবারই বলে থাকেন, তখন তো সব দল প্রত্যাখ্যান করেছে। তাহলে এখন আপনারা এটা কেন বলেন? দেখেন, আপনি যদি বিগত 7-8 বছরের রাজনীতি বিশ্লেষণ করেন, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের বাইরে রাজপথে সক্রিয় খুব কম দলই ছিল। যখন আপনার এই নির্বাচনটা হলো, 7ই জানুয়ারি ইলেকশন হাসিনা করলো, তার আগে কিন্তু 28 অক্টোবরের পরে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ লড়াইটা করেছি। আমরা সবসময় চিন্তা করতাম যে হাসিনার পতন হবে। এই জন্য দেখবেন যে নুরুল হক নূর কি বলেছিল, নুরুল হক নূর বলেছিল, সত্য কথাই বলেছিল যে হেলিকপ্টার কিন্তু রেডি। আসলে তো রেডি ছিল, তো পাবলিক মনে করলো যে আসলে নুরুল হক নূর কি কইলো, মিলল না। তো হেলিকপ্টার তো হাসিনা পালানোর জন্য রেডি রেখেছিল, এমন সময়টা তো আসে নাই। এটা তো আমরা বিভিন্ন মাধ্যমে জানি বা বুঝি বা অ্যানালাইসিস করতে পারি। এখন যেহেতু গণ অভ্যুত্থান হয়ে গেছে, আমরা কিন্তু অভ্যুত্থানের পরে আমাদের নির্বাচনে কিন্তু ডাকা হয়েছিল। ডিজিএফআই কিন্তু আমাদেরকে বলেছিল যে তোমাদেরকে এমপি বানানো হবে, হ্যাঁ, তোমাদেরকে 10-12টা আসন ছেড়ে দেওয়া হবে, তোমরা স্বতন্ত্র প্রার্থী হয়ে যাও, জেলায় জেলায় তোমাদেরকে টাকা পয়সা যা লাগে দেবো। তা আমরা আমাদের অ্যানালাইসিস থেকে মনে করলাম যে এই হাসিনা টিকবে না। একটা মানুষ এত জুলুম করার পরে, গুম করার পরে, খুন করার পরে
টিকতে পারে না। আল্লাহরও তো বিচার আছে, এটা আপনাকে মানতে হবে। বিচার কিন্তু পৃথিবীতেও হয়। আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনাকে বিশ্বাস করতে হবে সেই হাসিনার বিচার কিন্তু হয়েছে। এবং এইটা বৃদ্ধরা আসলে তারা মনে করতে, হাসিনা যে একটা অবস্থা তৈরি করেছে, হাসিনার কখনো পতন হবে না। বৃদ্ধরা কিন্তু ইলেকশনে চলে গিয়েছিল, আমরা ইয়াং, আমরা কষ্টে চলি, কিন্তু আমরা কিন্তু হাসিনার ফাঁদে পড়ি নাই, পা দিই নাই। আপনি যেটি বললেন যে আপনার প্রশ্নটা কি ছিল জানো, জাতীয় সরকার জাতীয় সরকার। দেখেন, আমরা শুরুতেই যখন আমাদেরকে আহ্বানে, আমাদেরকে ডাকে সংলাপে, তখন আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রের মেরামতের জন্য, সংস্কারের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। জাতীয় সরকার মানে কি? সবার অংশীদারিত্ব সরকার। গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, এর মানে এই নয় যে আপনি পলিটিক্স করেন বলে আপনাকেই অংশ নিতে হবে। গণ অধিকার পরিষদের প্রস্তাবনায় 2 জন সুশীল বুদ্ধিজীবী শিক্ষককে আপনি নিয়োগ দিয়ে দিতেন, বিএনপির প্রস্তাবনায় 5 জনকে দিতেন, জামাতের প্রস্তাবনায় 4 জন 3 জনকে দিতেন। তো এইভাবে যারা অংশ নিয়েছে, এবং একইভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে দিতেন, মাদ্রাসার একজন শিক্ষককে দিতেন, 7 কলেজের একজন শিক্ষককে দিয়ে দিতেন। তার মানে কি? সমাজের সকল স্তরের প্রতিনিধি এই সরকারে থাকতো। তখন যেটি হতো, আজকে যে আন্দোলনের কথা বলছে না, এই আন্দোলনের কথা কিন্তু কেউ বলতে পারতো না। এখন উপদেষ্টারা বলছে যে বিএনপি চাইনি বলে আমরা চাইনি। তো অভ্যুত্থানে তো বিএনপি ভূমিকা রেখেছে, সবাই ভূমিকা রেখেছে। তো বিএনপির কথার মধ্যে আপনারা আটকে গেলেন? বিএনপিকে এত ভয় পান? এতই যদি বিএনপিকে ভয় পেয়ে থাকেন, তাহলে আপনারা কেন বিএনপির কথা মতো এখন রোডম্যাপ প্রকাশ করছেন না? অর্থাৎ এখন ছাত্ররা যেটি করছে, মূলত বিএনপির ঘাড়ে বন্দুক রেখে নিজেরা যে সমালোচিত হয়েছে, এই সমালোচনা থেকে নিজেদেরকে উতরাতে চাচ্ছে। সুতরাং আমরা মনে করি যে এইগুলো করে এখন আর কাজ হবে না। ছাত্ররা যেহেতু বিপ্লবে গিয়েছে, সুতরাং ছাত্রদেরকেই দায় নিতে হবে। জাতীয় সরকার যে হয়নি, এই দায় সম্পূর্ণভাবে ছাত্রদের। আমরা প্রস্তাবনা দিয়েছিলাম যে জাতীয় সরকার গঠন করে, আচ্ছা আমি মেনে নিলাম যে তোমরা ওই সময় আমাদের প্রস্তাবনা মানো নাই, বিএনপির কথা মতন তোমরা চলেছো, তো ভালো কথা। এখন তো সুযোগ আছে, এখন তোমরা এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করো। পুনর্গঠন কেন করতেছো না? তোমরা মনে করতেছো যে উপদেষ্টা পরিষদে যদি অন্যরা চলে আসে, তাহলে তো আমাদের ভাগ বাটোয়ারা, আমাদের ক্ষমতা কমে যাবে। তোমরা তোমাদের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য তোমরা এখানে অন্যদেরকে সুযোগ দিচ্ছ না। এটা কিন্তু পাবলিককে বুঝতে হবে। এই কারণে কিন্তু আমি কথাগুলো বলছি, এখনো সুযোগ আছে। এই সরকার যদি মনে করে যে আগামী 6 মাস তারা রাষ্ট্র সংস্কার করবে, যেহেতু 6 মাসে কোনো রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, আগামী 6 মাস যদি তারা থাকতে চায়, তাহলে আমি মনে করি তাদের উপদেষ্টা পরিষদের তাদের অবশ্যই সংস্কার হতে হবে। এই মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা আর কথা শুনলে যে মাথা হ্যাং হয়ে যায়, বলেছেন একজন উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, যে স্বাস্থ্য না সরি শিক্ষা উপদেষ্টা, যে শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা, আমার মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে। যে মানুষগুলো দেখেন, বৃদ্ধ মানুষ কিন্তু শিশুর মতন, এটা আপনাকে মানতে হবে। বিপ্লবের পরে জীবন দিল কে? আবু সাইদ মুগ্ধ। আর আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বানালেন কে? যিনি অবসরে ছিলেন, নাতি পুতিদের নিয়ে খেলতেছিলেন, একজন তো মারা গেছে। এই যে বৃদ্ধ মানুষগুলোকে, তারা শান্তিতে ছিল, তারা বাসায় অবসরে ছিল, সেই মানুষগুলোকে উপদেষ্টা পরিষদে এনে তাদেরকে অশান্তির মধ্যে আপনি ফেলিয়ে দিয়েছেন। আমি এখনো বলবো প্রধান উপদেষ্টাকে, যে আপনি যেহেতু নিজেই বলেছেন যে যোগ্যদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠন করা সম্ভবপর হয়নি, আপনি ভুল করেছেন। আপনি হতে পারেন যে নোবেল বিজয়ী, কিন্তু এই দেশের রাজনীতি, এই দেশের কুটচাল সম্পর্কে কিন্তু আপনার অভিজ্ঞতা খুব কম আছে। আপনি এনজিও সেক্টরে, অর্থনীতিতে পারদর্শী, কিন্তু এই দেশের রাজনীতিতে আপনি পারদর্শী না, যার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা পেয়েছি। সুতরাং ভুল যেহেতু করেছেন, আপনার কাছে এই যে হাত জোর করে বলছি, যদি দেশটাকে বাঁচাতে চান, তাহলে এই মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা যে সকল উপদেষ্টারা আছে তাদেরকে আউট করে দেন, এবং যারা যোগ্য, দক্ষ, তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেন। এবং 30 সেকেন্ডে দেখেন, এবং এই যে একজন ব্যক্তিকে আপনি 2টা মন্ত্রণালয় দিয়েছেন, কেন? যোগ্য ব্যক্তির অভাব আছে? ভাইকে একটা মন্ত্রণালয় দিয়ে দেন, যিনি মিডিয়ার সাথে সংশ্লিষ্ট, তাকে তথ্যমন্ত্রী বানান। আমি নাজমুল হাসান ভাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে বিএনপি বলেছে যে 71-এর মুক্তিযুদ্ধকে ভিত্তি করে এবং 72-এর সংবিধান সমুন্নত রেখে জুলাই গণ অভ্যুত্থানের পরামর্শমূলক ঘোষণাপত্র তারা প্রণয়ন করবে। তো এই যে ঘোষণাপত্র আসলে বিএনপির পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে একটা খসড়া তাদের কাছে পাঠানো হয়েছিল, তারা একটা পাল্টা খসড়া বানাচ্ছে। আপনার কি মনে হয় যে ছাত্রদের যে আকাঙ্ক্ষা ছিল বা সেখানে কিছুটা হটকারিতা ছিল কিনা, এবং সেই জায়গাটা আসলে ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ হবে কি হবে না? প্রথম কথা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেন লাগবে? আপনি এটাকে, ঘটনা হচ্ছে অভ্যুত্থান, আপনি এটাকে বলছেন বিপ্লব, ঠিক আছে, আপনি বিপ্লব বলে যদি খুশি থাকেন। এখন বিপ্লব শেষ হয়ে যাওয়ার 6 মাস পরে আপনার মনে হচ্ছে একটা ঘোষণাপত্র কি বিপ্লবের পরে হয়? 6 মাস পরে হয়। ফলে এটার যৌক্তিকতা নিয়ে, গ্রহণযোগ্যতা নিয়ে, প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে, বাদ দিলাম। তারপরেও একটা যুক্তি কেউ বলতে পারে, এরকম যে একটি ঘটনা ঘটেছে তার একটা ঐতিহাসিক দলিল দরকার। তো এই অভ্যুত্থান নিয়ে ইতিহাস তো লেখা হবে,
ইতিহাসে এটা স্থান থাকবে, কারা কি ভূমিকা নিয়েছেন সবকিছু উল্লেখ থাকবে। এখন আপনি যদি তাজা ঘটনাকে ইতিহাস বানাতে চান, সেটা নির্মোহ ইতিহাস হবে না, পক্ষপাত থাকবে। বরং ইতিহাসবিদরা যখন সময় মতো লিখবেন তখন সেটা ইতিহাস হবে। ঠিক আছে, তারপরে ঘোষণাপত্র নিয়ে যেহেতু আলোচনা আছে, এখন যারা ঘোষণাপত্রের দাবি প্রথম তুলেছেন, যারা সংবিধান ছুঁড়ে ফেলে শহীদ মিনারে গিয়ে ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছিলেন, সেই ঘোষণাপত্রের যা কিছু ছিল সেখান থেকে ধাপে ধাপে এখন আমরা যে জায়গায় এসেছি, এখনো ওই ঘোষণাপত্রের মূল দাবিদারদের উদ্দেশ্য কিন্তু দাবি কিন্তু ওটাই যে এই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান থাকবে না, এই সরকার থাকবে না, এই রাষ্ট্র থাকবে না, মানে এই ব্যবস্থাগুলো থাকবে না, এই ঘোষণাপত্রের ভিত্তিতে সবকিছু হবে। এবং দুদিন আগেও একজনের কথা শুনলাম, যিনি জাতীয় নাগরিক কমিটির বড় নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, তিনি বলেছেন যে এই ঘোষণাপত্রের মাধ্যমে আপনার একটি হবে, কি বলে, ইতিহাস, হ্যাঁ, না না, ওটা আপনার কি বলে না, গণপরিষদের নির্বাচন, গণপরিষদের নির্বাচন। এই যে নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি, কথা বলছেন, আমরা যা বুঝি সকল রাজনৈতিক দলই কিন্তু নির্বাচন বলতে জাতীয় সংসদ নির্বাচন বোঝায়, কিন্তু নতুন যে রাজনৈতিক শক্তি আসতে যাচ্ছে তারা কিন্তু নির্বাচন বলতে গণপরিষদের নির্বাচন বোঝাচ্ছে। ফলে ঘোষণাপত্র, গণপরিষদের নির্বাচন, তার মাধ্যমে নতুন সংবিধান গঠন, এর সাথে কি বাকি সবাই একমত? সকল দল কি এই ব্যাপারে একমত হয়েছে? হয় নাই। ফলে তাদের একটা অবস্থান, এবং এর সাথে যদি বলেন এই ঘোষণাপত্রের লক্ষ্য উদ্দেশ্য যেটা, তার সাথে বাদবাকি দলের বা সারা দেশের মানুষের অবস্থান আমরা জানি না, দলগুলোকে যদি জনগণের প্রতিনিধি হিসেবে ধরি, তাদের কারো অবস্থান মেলে না, সেই জায়গায় এটা। আমি আপনাকে একটু তারপর এই বিতর্কটা অবসানের জন্য সবাই মিলে একটা ডকুমেন্ট ঘোষণা করতেই পারে। আমি আপনাকে হয়তো সময় একটু কমই দিলাম, সেজন্য দুঃখিত। রাশিদ খান, আপনার কাছে শেষ প্রশ্ন আমার, সেটি হলো যে আপনারা, মানে নাজমুল ভাই যেমনটি বলছিলেন যে নির্বাচন বলতে আমরা জাতীয় নির্বাচনই বুঝাই, কিন্তু আপনাদের নেতা নুরুল হক নূরও কিন্তু বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, যেমনটি জাতীয় নাগরিক কমিটি বলেছে। মানে স্থানীয় সরকার নির্বাচন কে চায়, কেন চাচ্ছেন আপনারা এই সময়? দেখেন, আমরা যেটি বলেছি সেটি হলো যে নির্বাচন তো হতেই হবে, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু আমরা যেটি বলছি সেটি হলো যে এই সরকার উচিত হবে সবাইকে ডেকে আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ এই মুহূর্তে কোনো একটি নির্বাচন জাতীয় ঐক্য সংহতি ছাড়া যদি আপনি করেন, তাহলে দেখা যাচ্ছে সেখানে অনেকগুলো দল অংশ নিল না, তাহলে কি হবে? তাহলে তো সংকট আরও বাড়বে। সুতরাং আমার মনে হয় না যে সরকার আসলে সবার সাথে আলাপ আলোচনা ছাড়া কোন ধরনের নির্বাচন তারা করবে। আমি সর্বশেষ যেটি বলবো, দেখেন এই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। আমি অনেক ঊর্ধ্বতন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বা সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মাঝে মধ্যে কথা বলি বোঝার জন্য কি চলছে। তো আজকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললেন, দেখেন যেহেতু উপদেষ্টা নিজেই বলেছে যে এই পুলিশের 80% আওয়ামী লীগের, সুতরাং 20% পুলিশের মাধ্যমে আমরা কিভাবে রাষ্ট্র চালাবো, কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করব? সুতরাং আমাদের এই রাষ্ট্রকে ফাংশন করতে হলে মিনিমাম আমাদের 10 বছর লাগবে। অর্থাৎ তার মানে কি? তার মানে এই সরকার কি 10 বছর ক্ষমতায় থেকে রাষ্ট্র সংস্কার করবে? এটা কি পাবলিক মানবে? সুতরাং সরকারের হাতে একমাত্র উপায় হলো উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা। যদি 6 মাসও আগামীতে তারা ক্ষমতায় থাকে, এই 6 মাস এই পুনর্গঠিত উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্রকে চালাতে হবে, এবং যে জাতীয় ঐক্য সংহতি তারা ভেঙে ফেলিয়েছে এটা কিন্তু আবার পুনর্বহাল করতে হবে। প্রধান উপদেষ্টাকে এই দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।